আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে কমার্স টিভির পক্ষ থেকে আমি দেওয়ান মোহাম্মদ রুহুল আমিন আজকে ক্লাস শুরু করছি। Commerce TV, subscribe now. সার্ভিস কস্টিং কি বা সেবা ব্যয় কি? সেবা প্রদানের ব্যয়কে সেবা ব্যয় বলা হয়। যে সকল প্রতিষ্ঠানগুলো সেবা প্রদান করে সে সমস্ত প্রতিষ্ঠানের ব্যয় নির্ণয়ের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে সেবা ব্যয় বা পরিচালন ব্যয় হিসাব বলা হয়ে থাকে। যেসব প্রতিষ্ঠানগুলো কি করে সেবা প্রদান করে, কোনো পণ্য দেয় না, এটা কিন্তু মনে রাখতে হবে, সেগুলো হচ্ছে কিন্তু সেবাদানকারী প্রতিষ্ঠান। তাহলে এখানে নাম লিখছি আমরা যে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের নাম, এবং ডানে বলা হচ্ছে যে ব্যয় একক। ব্যয় একক মানে কি, যে এইসব সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তাদের ব্যয়টা কোন ভিত্তিতে নির্ণয় করে থাকে সেটা। তাহলে প্রথমে বলা হচ্ছে বাস, ট্রেন, লঞ্চ, বিমান, এগুলো কিভাবে ব্যয়টা নির্ণয় করে থাকে, যাত্রী মাইল বা যাত্রী কিলোমিটার অনুযায়ী। তারপরে বলা হচ্ছে যে ট্রাক, ট্রলি, পণ্যবাহী জাহাজ, এগুলো এদের ব্যয় নির্ণয়ের এককটা কি, টন, কিলোমিটার। বিদ্যুৎ এরা নির্ণয় করে হলো কিলোওয়াট ঘন্টায়। হাসপাতাল এর ব্যয় একক হলো রোগীর বেডের সংখ্যা বা ক্যাবিন সংখ্যা। সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের শ্রেণীবিভাগ, প্রথমটা হলো কি, পরিবহন প্রতিষ্ঠান। এরা প্রতি যাত্রী অথবা প্রতি টন বিবেচনা করে ব্যয় নির্ণয় করে থাকে। সূত্র হলো কি, মোট ব্যয় ভাগ হলো, যদি বাস হয় তাহলে যাত্রী, যদি ট্রাক হয় তাহলে মোট মালামালের পরিমাণ, যেমন বাস, ট্রাক, ট্রেন, ট্রলি ইত্যাদি। দ্বিতীয়টি হলো সরবরাহকারী প্রতিষ্ঠান। এরা সমাজ বা জনগণের বিভিন্ন সেবামূলক কার্যক্রমে লিপ্ত থাকে। সেগুলোর নাম এবং সূত্রটা হলো কি, বিদ্যুৎ সংস্থা প্রতি কিলোওয়াট, গ্যাস সংস্থা, কিউবিক ফুট, ওয়াসা বা পানি সাপ্লাই সংস্থা, গ্যালন এর ভিত্তিতে ব্যয় নির্ণয় করে থাকে। 3 নম্বর হলো উপযোগী প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের ব্যয় নির্ণয়ের সূত্র হলো মোট ব্যয় ভাগ রোগীর সংখ্যা অথবা প্রতি বেড অথবা প্রতি টিকিট অথবা প্রতি প্লেট অথবা প্রতি ছাত্র, এভাবে নির্ণয় করে থাকে। এগুলো কোনগুলো, যেমন মেডিকেল বা হাসপাতাল, সিনেমা হল, হোস্টেল, এগুলোকে বোঝাচ্ছে। অঙ্ক সম্পৃক্ত প্রধান দুটি ব্যয়ের বর্ণনা। অঙ্ক করার সময় অবশ্যই এই দুটি ব্যয়ের মুখোমুখি হতে হবে এবং এই ব্যয়গুলো অবশ্যই জানতে হবে। 1 নম্বর হলো কি, ফিক্সড বা স্ট্যান্ডিং কস্ট, বাংলা হলো স্থায়ী ব্যয়। পরিবহন বা যানবাহন চলাচল করুক বা না করুক, তারপরে এই খরচ নির্দিষ্ট থাকে এবং এই খরচ হয়ে থাকে এবং এই খরচ দিতে হয়, তাকে স্থায়ী ব্যয় বলে। যেমন রোড লাইসেন্স ফি, গ্যারেজ রেন্ট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ম্যানেজার স্যালারি, ড্রাইভার স্যালারি ইত্যাদি। অর্থাৎ যানবাহন চলুক বা না চলুক, এই খরচগুলো তার নির্দিষ্ট থাকে এবং হবেই। 2 নম্বর বলা হচ্ছে রানিং বা ভেরিয়েবল বা অপারেশন কস্ট, অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়। যে খরচগুলো যানবাহন চলাচলের উপর নির্ভর করে তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। যানবাহন বেশি চলাচল বা সেবা বেশি প্রদান করলে খরচ বৃদ্ধি পায়। আবার হলো কি, যে কম চলাচল করলে বা কম সেবা দিলে খরচ কম হয়। অর্থাৎ যানবাহন যদি বেশি চলে তাহলে খরচ বেশি হবে, যানবাহন যদি কম চলে তাহলে কম খরচ হবে। অর্থাৎ গাড়ি যদি বেশি চলে তাহলে বেশি খরচ হবে, গাড়ি যদি কম চলে তাহলে কম খরচ হবে। অর্থাৎ এই যে পরিবর্তন হচ্ছে গাড়ি চলাচলের সাথে, যার জন্য এসব ব্যয়কে বলা হয় পরিবর্তনশীল ব্যয়। যেমন পেট্রোল, ডিজেল, টায়ার, লুব্রিকেন্ট ইত্যাদি। পেট্রোল যদি গাড়ি বেশি চলে তাহলে বেশি লাগবে, কম চললে কম লাগবে। ডিজেলের অনুরূপ, বেশি চললে বেশি লাগবে, কম চললে কম লাগবে। টায়ার যদি বেশি গাড়ি চলে তার টায়ারে ক্ষয় বেশি হবে, কম চললে কম ক্ষয় হবে। লুব্রিকেন্ট মানে গাড়িতে যে পিচ্ছিলকারক তেল দেওয়া থাকে, এটা যদি গাড়ি বেশি চলে তাহলে এই তেলটা লাগবে বেশি, আর যদি কম চলে তাহলে কম লাগবে। এই যে পরিবর্তন হয়, যার কারণে কিন্তু একে পরিবর্তনশীল ব্যয় বলা হয়ে থাকে। সর্বপ্রথমে আমি প্রশ্নটা পড়ে দিচ্ছি। লেখা রয়েছে, এ বাস রানস বিটুইন রাজশাহী অ্যান্ড ঢাকা অ্যাট ডিস্টেন্স অফ 300 কিলোমিটার। একটা বাস রাজশাহী থেকে ঢাকা চলাচল করে, তার দূরত্ব হলো 300 কিলোমিটার। ইট ইজ নট অন রোড ফর 5 days এ মান্থ অন অ্যান এভারেজ। গড়ে এই বাসটা 5 দিন রাস্তায় থাকে না, তার মানে 25 দিন চলাচল করে গড়ে।
ইট রানস ওয়ান আপওয়ার্ড অ্যান্ড ওয়ান ডাউনওয়ার্ড জার্নি পার ডে। প্রতিদিন সে যাওয়া এবং আসা যায় এবং আসে। ইটস ক্যাপাসিটি ইজ 40 প্যাসেঞ্জার্স অ্যান্ড অন অ্যান এভারেজ 90% ইজ ফুল। অর্থাৎ এর সিট ক্যাপাসিটি হলো 40টা যাত্রী ধরার এবং সেটা গড়ে 90% ফুল থাকে। দি আদার ইনফরমেশন আর অ্যাজ ফলোস। কী কী তথ্য দেওয়া রয়েছে? ডানে লেখা আছে টাকা আর বামে দেওয়া আছে তথ্যগুলো। কি? ভ্যালু অফ দ্য বাস, বাসের মূল্য কত? 15 লক্ষ। রোড লাইসেন্স পার ইয়ার, প্রতি বছরে কত? 3000। ইন্স্যুরেন্স চার্জ পার ইয়ার কত আছে? 2500। গ্যারেজ রেন্ট পার ইয়ার কত? 12000। ড্রাইভার স্যালারি পার মান্থ কত? 5000। যমুনা ব্রিজ টোল পার ট্রিপ 600। রোড এক্সপেন্সেস পার ট্রিপ 1200। ইন্টারেস্ট অ্যান্ড আদার চার্জেস পার ইয়ার 24000। কস্ট অর পেট্রোল পার লিটার 50। কিলোমিটার রান পার লিটার, 5 কিলোমিটার যায় প্রতি লিটারে। মেনটেন্স কস্ট পার কিলোমিটার 3.5 টাকা। টায়ার কস্ট অ্যালোকেটেড পার কিলোমিটার 2.25। লুব্রিকেন্ট কস্ট পার ট্রিপ 60। লুব্রিকেন্ট মানে পিচ্ছিলকারক পদার্থ বা দ্রব্য, পিচ্ছিলকারক। লাইফ অফ দি বাস 5 ইয়ার্স। আমাদের যেটা করতে হবে নিচে বলা রয়েছে ক্যালকুলেট দ্য কস্ট পার প্যাসেঞ্জার কেএম মানে হলো কিলোমিটার অ্যান্ড ঢাকা রাজশাহী ফেয়ার পার প্যাসেঞ্জার। অর্থাৎ আমাদের যা বের করতে হবে সেটা হলো প্রতি কিলোমিটার যাত্রী খরচ কত এটা, আর ঢাকা থেকে রাজশাহীর যাত্রীর প্রতি ভাড়া কত, এই দুই তথ্য আমাদের বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক পড়া শেষ। আমরা কিছু তথ্যগুলো অঙ্ক থেকে সংগ্রহ করব বা অঙ্কটা করার পূর্বে কী কী তথ্য দিয়ে নজর রাখতে হবে। উপরে বলা ছিল কি যে রাজশাহী টু ঢাকার ডিস্টেন্স 300 কিলোমিটার, আমাদেরকে জানতে হবে, এর প্রয়োজন আছে। তারপরে বলা হচ্ছে ইট ইজ নট রোড ফর 5 days এ মান্থ অন অ্যান এভারেজ। অর্থাৎ গড়ে মাসে 5 দিন সেই গাড়িটা রাস্তায় থাকে না বা চলে না, অর্থাৎ 25 দিন চলে। তারপরে বলা হচ্ছে যে ইট রানস ওয়ান আপওয়ার্ড অ্যান্ড ওয়ান ডাউনওয়ার্ড জার্নি পার ডে। প্রতিদিন কী করে গাড়িটা যায় এবং আসে, অর্থাৎ রাজশাহী থেকে ঢাকা যায়, ঢাকা থেকে রাজশাহী আসে, অর্থাৎ যাকে বলা হয় ট্রিপ। তারপরে বলা হচ্ছে যে ইট ইজ ক্যাপাসিটি ইজ 40 প্যাসেঞ্জার্স। অর্থাৎ গাড়িটার সিট ক্যাপাসিটি হলো বা যাত্রী ক্যাপাসিটি হলো 40 জন এবং সেটা কি থাকে এখানে অ্যান্ড অন অ্যান এভারেজ 90% ইন ফুল। অর্থাৎ গড়ে ওই সিটটা 90% অর্থাৎ 90% ফুল থাকে। তারপর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের এখানে যখন অবশ্যই বের করবো তখন অবশ্যই বাসের যে মূল্য আছে সেটা লক্ষ্য রাখতে হবে, 15 লক্ষ টাকা। এটা একটা জিনিস, এটা একটা মনে রাখতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে যে এই বাসের আয়ুষ্কাল লাইফ অফ দি বাস 5 ইয়ার্স, এটা একটু খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় হলো যে অঙ্কের তথ্য তো এখানে কোনোটা মাস দেওয়া আছে, কোনোটা বছরের তথ্য লেখা রয়েছে। তাহলে প্রশ্ন হলো যে অঙ্কটা আমি কোন ভিত্তিতে করব, মানে কত দিনের জন্য করব, বা 1 মাসের জন্য করব, না 1 বছরের জন্য করব, না 1 সপ্তাহের জন্য করব, না 1 দিনের জন্য করব সমাধানটা। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু উপরে বলা ছিল যে ইট ইজ নট অন রোড ফর 5 days এ মান্থ অন অ্যান এভারেজ, অর্থাৎ 5 দিন, মাসে 5 দিন গাড়িটা রাস্তায় চলাচল করে না। অ্যাকচুয়ালি এটা হলো মূল ভিত্তি, অর্থাৎ তথ্যটা কিন্তু আমার অ্যাকচুয়ালি হলো 1 মাসের, যেহেতু এখানে মান্থ লেখা রয়েছে, যার জন্য তথ্যটা আমাদের হলো কি এখানে 1 মাসের তথ্য নিতে হবে। যদি কোনো তথ্য বছরে থাকে তাহলে মাসে রূপান্তর করতে হবে, যদি দিনে থাকে তাহলে তাকে মাসে রূপান্তর করতে হবে। এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় শিক্ষার্থী বন্ধুরা, সেটা হলো যখন আমরা অঙ্কের সমাধানটা করতে যাব তখন কিন্তু আমাদের এখান থেকে তথ্য নিতে হবে এবং সেই তথ্য দুভাগে সাজাতে হবে। একটা হলো কি স্ট্যান্ডিং বা ফিক্সড কস্ট, আর আরেকটা হলো কি ভেরিয়েবল বা রানিং কস্ট। তাহলে কোনটা স্ট্যান্ডিং বা ফিক্সড কস্ট বা স্থায়ী ব্যয় এবং কোনটা হলো পরিবর্তনশীল ব্যয়, ভেরিয়েবল ব্যয়, তাহলে সেটা কিন্তু এখান থেকে আমাদের নিতে হবে। কোনটা কোন দিকে বসে সেটা কিন্তু আমাদের বাছাই করে নিতে হবে। আর যা প্রথমে আমি কিন্তু একটা শুরুতে আলোচনা করেছি স্থায়ী ব্যয় সম্পর্কে এবং পরিবর্তনশীল ব্যয় সম্পর্কে, এগুলো একটু নজর রাখলে বোঝা যাবে, দিকে তাকিয়ে একটু খেয়াল করলে ভাবলে বোঝা যাবে যে কোনটা পরিবর্তনশীল ব্যয় এবং কোনটা স্থায়ী ব্যয়। উপরে
লেখা রয়েছে অপারেটিং কস্ট স্টেটমেন্ট, তারপরে ছকে লেখা রয়েছে এলিমেন্ট অফ কস্ট অর্থাৎ ব্যয়ের উপাদানের নাম, কস্ট পার মান্থ প্রত্যেক মাসে যা খরচ সেগুলো, আর পরে বলা হচ্ছে কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার। এটা কিন্তু আমাদের বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তাহলে প্রথমে দেখো, লক্ষ্য করো বাম দিকে লেখা রয়েছে স্ট্যান্ডিং কস্ট বা ফিক্সড কস্ট অর্থাৎ স্থায়ী ব্যয়। বলা হচ্ছে রোড লাইসেন্স, লেখা আছে 3000 ভাগ 12। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করতে হবে, এখানে কিন্তু রোড লাইসেন্স দেওয়া আছে 3000 টাকা, তাহলে 12 ভাগ কেন করছে? কারণ এখানে বলা আছে রোড লাইসেন্স হলো কত, 1 বছরের, যেহেতু তথ্য দেওয়া আছে। কিন্তু আমাদের অঙ্কের সকল তথ্য মিলে অঙ্কটা কিন্তু অনলি 1 মান্থ, 1 মাসে, যার জন্য 12 ভাগ করে 1 মাসে রূপান্তর করা হয়েছে। কত? 250 টাকা। ইন্স্যুরেন্স এক্সপেন্স বা ইন্স্যুরেন্স চার্জ কত টাকা দেওয়া আছে? 2500, ভাগ হলো 12, কারণ 1 বছর টাকা দেওয়া ছিল, তাহলে মাসে রূপান্তর করা হলো 208 টাকা। গ্যারেজ রেন্ট 12,000 ভাগ 12, মানে বছরে ছিল, মাসে রূপান্তর করা হলো, আসে 1000। ড্রাইভার স্যালারি কত আছে এখানে? 5000 পার মান্থ বলা রয়েছে, যার জন্য 5000 টাকা এখানে বসানো হয়েছে। ইন্টারেস্ট চার্জ অ্যান্ড আদার চার্জেস 24,000 ভাগ 12। অঙ্কে লক্ষ্য করো এখানে কিন্তু তথ্যটা দেওয়াই আছে, পার ইয়ার বলা হয়েছে, তাহলে আমাদের অঙ্কটা মাসের, যার জন্য 12 ভাগ করা হয়েছে, আসে হলো 2000। ডিপ্রিসিয়েশন এখানে লেখা রয়েছে 15 লক্ষ ভাগ হলো 5 গুণ হলো 12 ব্র্যাকেট ক্লোজ করা হয়েছে, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তো টাকা আসে হলো 25,000। শিক্ষার্থী বন্ধুরা, এই ডিপ্রিসিয়েশন টাকাটা কিভাবে আসছে বা এগুলো কেন আসছে আমার ভিডিওর শেষের দিকে কিন্তু এর ওয়ার্কিংয়ে সুন্দর করে দেখানো রয়েছে। তাহলে আমরা এখন কি করব, কস্ট পার মান্থে যেগুলো পাইলাম সব যোগ করব। যোগ করলে কত আসবে? 33,458 টাকা। 33,558 টাকা পাইছি। আমরা কি করব, আমরা হলো প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে ভাগ দিব। তো লক্ষ্য করো লেখা রয়েছে এখানে ফিক্সড কস্ট বা স্ট্যান্ডিং কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার, কেএম মানে কিলোমিটার। তাহলে আমাদের কস্ট পার মান কত টাকা বের হলো? 33,458 ভাগ হলো 5,40,000। তাহলে এটা যদি ভাগ করি তাহলে ফলাফল আসে সর্বশেষ ডান দিকে লেখা রয়েছে কত? 0.058। এটা কিন্তু আমাদের বের হয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এই যে 5,40,000 যেটা আমরা ভাগ করছি, এটা কিভাবে আসলো আমার ভিডিওর শেষের দিকে কিন্তু এটার ওয়ার্কিং সুন্দর করে দেওয়া রয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু ফিক্সড কস্টের কস্ট পার প্যাসেঞ্জারের রেট কিন্তু পেয়ে গেছি, কিন্তু এখন আমরা বের করব ভেরিয়েবল কস্টের। তাহলে প্রথমে দেখো লেখা রয়েছে রানিং কস্ট বা ভেরিয়েবল কস্ট অর্থাৎ চলতি ব্যয় বা পরিবর্তনশীল ব্যয়। প্রথমে বলা আছে কি যমুনা ব্রিজ টোল, কত লেখা রয়েছে এখানে? 600 গুণ 2 গুণ 30, অর্থাৎ 600 টাকা আমার দেওয়া রয়েছে, কিন্তু বাসটা যাওয়া এবং আসা যেত এবং আসতো ঢাকায়, যার জন্য ট্রিপ 2টা দিত, যার জন্য 2তে গুণ করা রয়েছে। আর যদি মাসের তথ্য তো মাস দিয়ে গুণ করা রয়েছে, তাহলে 36,000 তথ্য আসে। রোড এক্সপেন্স 1200 গুণ 2 গুণ 30, ওই যমুনা ব্রিজ টোলের মতোই। তারপরে আসে হলো কস্ট অফ পেট্রোল। তাহলে পেট্রোল ব্যয়টা কীভাবে নির্বাচন করব আমি? তাহলে দেখো এখানে খরচ কত দেওয়া রয়েছে পেট্রোলের, কস্ট পার পেট্রোল পার লিটারে কত? 50। তাহলে এটা 50 উপরে লিখব, গুণ 15,000 কিলোমিটার, অর্থাৎ বাসটা 15,000 কিলোমিটার রান করে। এটা গুণ করার পরে ভাগ দিতে হবে হলো কিলোমিটার দিয়ে। তাহলে কিলোমিটার রান পার লিটার কত যায়? 5 কিলোমিটার যায়, যার জন্য কিলোমিটার দিয়ে ভাগ করা রয়েছে। তাহলে ফলাফল আসে হলো কত? 1,50,000। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে 15,000 কিলোমিটার, এটা আমি কোথায় পাবো? আমার অঙ্কের শিশু ওয়ার্কিংয়ে সেটি সুন্দর করে দেখানো রয়েছে। তারপর আমরা আসি মেনটেন্স কস্ট, কত? 3.5 টাকা গুণ 15,000 কিলোমিটার, অর্থাৎ যত কিলোমিটার চলবে তার সঙ্গে রেটটা গুণ করে দিতে হবে, তাহলে তো খরচটা চলে আসবে মাসের। তারপরে টায়ার কস্ট কত অঙ্কে দেওয়া ছিল? 2.25 গুণ হলো রানিং বাসের রানিং কিলোমিটার কত? 15,000, তাহলে 15,000 গুণ করতে হয়েছে, তাহলে আসে 33,750। তাহলে এটা মোট ফিগার যদি যোগ করি তাহলে আসবে হলো 3,44,250। তাহলে আর মোট ফিগারটা পেয়ে গেছি। এখন আমরা কি করব? আমরা হলো প্যাসেঞ্জার কিলোমিটার দিয়ে ভাগ দিব। তাহলে অতএব রানিং কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার 3,40,250 ভাগ হলো 5,40,000, তাহলে আসে হলো 0.6379। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ফিক্সড কস্টের কস্ট পার প্যাসেঞ্জার কিলোমিটার রেট পেয়ে গেছি 0.058, এবং আমরা ভেরিয়েবল বা রানিং কস্টের কিন্তু তথ্যটা পেয়ে গেলাম
0.6375। এখন দুটো যোগ করলে আসে কত? 0.6955। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের প্রতি প্যাসেঞ্জার প্রতি কিলোমিটারের ব্যয় কত? এটাই কিন্তু আমাদের উত্তর, 0.6955, এটাই উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় মনে রাখতে হবে যে অপারেটিং কস্ট স্টেটমেন্ট যখন আমরা করব তখন খরচকে দুভাগে বিভক্ত করে রাখবো। একটা হলো ফিক্সড কস্ট, একটা হলো কি ভেরিয়েবল কস্ট। আর ফিক্সড কস্টগুলো কি, ফিক্সড কস্ট কাকে বলে, ফিক্সড কস্টের কোনগুলো তথ্যগুলো যায় বা নাম কি কি, এবং ভেরিয়েবল কস্ট কি কাকে বলে, ভেরিয়েবল কস্টে কোন নামগুলো বসে, আমি কিন্তু এর পূর্বে কিন্তু আমি যেই তথ্যগুলো থিওরিক্যাল লিখে দিয়েছি সেগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে এবং সেখান থেকে কিছু কিছু মনে রাখতে হবে। আর বারবার অঙ্কটা করলে কোনটা ফিক্সড এবং কোনটা ভেরিয়েবল এই তথ্যগুলো এমনিতে অটোমেটিক্যালি মনের মধ্যে চলে আসবে, তখন আর তেমন খুঁজতে হবে না। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আসবো হলো দ্বিতীয় রিকোয়ারমেন্টে। দ্বিতীয় রিকোয়ারমেন্টে কী বলা ছিল যে ঢাকা টু রাজশাহী ফেয়ার প্যাসেঞ্জার। শিক্ষার্থী বন্ধু, অর্থাৎ ঢাকা টু রাজশাহীর প্যাসেঞ্জারের ভাড়া কত? তাহলে দেখো এখানে আমি করে দিয়েছি কস্ট পার প্যাসেঞ্জার, অর্থাৎ যেটা আমাদের আগে বের হয়েছে ওটা কিন্তু 1 নম্বর রিকোয়ারমেন্ট ছিল। ওটার নাম ছিল কি কস্ট পার প্যাসেঞ্জার, প্রতি যাত্রীর ভাড়া। তাহলে কত? 0.6955 গুণ কিলোমিটার কত ছিল, দূরত্ব ডিস্টেন্স 300 কিলোমিটার, গুণ দিলাম, তাহলে 208 সামথিং আসে, আমি এখানে লিখি নাই। প্লাস হবে প্রফিট কত পার্সেন্ট, এখানে আমরা ধরে নিলাম 20%। তাহলে 208-এর 20% করলে হয় 41-এর উপরে কিছু হয়, দশমিক সংখ্যা থাকে, আমি এখানে বাদ দিয়েছি, তাহলে 41 টাকা। এখন শিক্ষার্থী বন্ধুরা দুটো যোগ করি, তাহলে আসে হলো 249 টাকা। তাহলে ঢাকা টু রাজশাহীর যাত্রীদের প্রতি কিলোমিটার ভাড়াটাই হলো 249 টাকা। ওয়ার্কিং 1 বলা হচ্ছে কি যে রানিং KMS মানে কিলোমিটারস পার মান্থ, অর্থাৎ এই বাস মাসে কত কিলোমিটার রান করে তা প্রথমে বের করতে হবে। এর সূত্র হলো নাম্বার অফ বাস ইন্টু নাম্বার অফ ট্রিপ ইন্টু ওয়ার্কিং ডেজ ইন্টু ডিস্টেন্স। এটা যদি আমরা সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের যে বাসটা কত কিলোমিটার চলছে সেটা কিন্তু আমাদের বের হয়ে যাবে মাসে। তাহলে নাম্বার অফ বাস, শিক্ষার্থী বন্ধুরা বাস কিন্তু এখানে একটা ছিল যার জন্য 1 লেখা রয়েছে, গুণ নাম্বার অফ ট্রিপ 2 লেখা রয়েছে। তার কারণ হলো কি যে একবার যাইতো এবং একবার আসতো, তাহলে 2 গুণ হলো ওয়ার্কিং ডেজ। যদিও অঙ্কটা মাসের, কিন্তু এই মাসের মধ্যে এভারেজ সে 25 দিন মানে যে কাজ করে বা 25 দিন গাড়িটা চলতো রাস্তায়, তাহলে 25 গুণ হলো ডিস্টেন্স কত, রাজশাহী থেকে ঢাকা 300 কিলোমিটার। তাহলে এটা যদি পুরোপুরি আমি গুণ করি তাহলে আসে হলো 15,000 কিলোমিটার, অর্থাৎ মাসে 15,000 কিলোমিটার এই বাসটা রান করে বা চলাচল করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই 15,000 কিলোমিটার আমার কোন কাজে লাগবে? যখন আমরা রাস্তার ওই ডিজেল বা পেট্রোল যেগুলো আছে তখন তার তথ্য যখন আমরা বের করতে যাব 1 মাসের জন্য, তাহলে কিন্তু এই 15,000 কিলোমিটার আসবে, কারণ ডিজেল পেট্রোল এই খরচগুলো কিন্তু তার চলার উপর নির্ভরশীল, যার জন্য এই 15,000 কিলোমিটার কিন্তু আমার কাজে লাগবে। আর পরে যে আমরা 2 নম্বর ওয়ার্কিংটা করেছি প্যাসেঞ্জার কিলোমিটার্স পার মান্থ, এটা আমার কখন কাজে লাগবে? যখন আমরা কস্ট পার প্যাসেঞ্জার বের করব, তাহলে আমরা মোট টাকা যে ফলাফলটা পাবো তাকে কিন্তু আমরা 5,40,000 কিলোমিটার ভাগ করব, তাহলে কিন্তু আমরা সর্বশেষ রেটটা পাবো বা আমরা সর্বশেষ টাকাটা পাবো, যা উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে বলা রয়েছে কি এখানে ওয়ার্কিং 2 প্যাসেঞ্জার্স কিলোমিটার্স পার মান্থ। উপরেটা বের করলাম হলো যে বাস শুধু কত কিলোমিটার যায় মাসে সেটা, আর এখন আমরা বের করবো হলো যে প্যাসেঞ্জার সহ বাস কত কিলোমিটার মাসে চলাচল করে। আর রুলসটা হলো কি নাম্বার অফ বাস গুণ হলো নাম্বার অফ ট্রিপ গুণ হলো ওয়ার্কিং ডেজ গুণ হলো ডিস্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্ত কিন্তু উপরে তথ্যের সাথে মিল আছে, অর্থাৎ 1 নম্বর ওয়ার্কিংয়ের সূত্রের সাথে পর্যন্ত ডিস্টেন্স পর্যন্ত মিল আছে। তারপরে কি বলা রয়েছে পার্থিবভাবে, গুণ নর্মাল ক্যাপাসিটি ব্র্যাকেট ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট গুণ হলো ইফেক্টিভ ক্যাপাসিটি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কী করবো, সূত্র অনুযায়ী মানটা বসাবো। তাহলে নাম্বার অফ বাস 1, নাম্বার অফ ট্রিপ 2, ওয়ার্কিং ডেজ 25, ডিস্টেন্স বা দূরত্ব 300, গুণ হলো নর্মাল ক্যাপাসিটি, অর্থাৎ বাসের যে প্যাসেঞ্জার ধারণ ক্ষমতা 40 জন ব্র্যাকেট ক্লোজ গুণ হলো ইফেক্টিভ ক্যাপাসিটি। ওখানে বলা ছিল যে 90% এভারেজ ইন ফুল, তাহলে 90% আমরা এখানে বসিয়ে দিয়েছি। এখন যদি আমরা 1, 2, 25 এবং 300 এবং 40 গুণ করি তাহলে আসে হলো 6 লাখ গুণ ওই ইফেক্টিভ ক্যাপাসিটি 90%, তাহলে এখানে আমাদের আসে হলো 5,40,000 কিলোমিটার, অর্থাৎ 5,40,000 কিলোমিটার প্যাসেঞ্জার সহ এই বাসটি চলাচল
করে। এবারে আসি 3 নম্বর ওয়ার্কিংয়ে। 3 নম্বর ওয়ার্কিংয়ের নাম হলো ডিপ্রিসিয়েশন অফ বাসের অবচয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে বাসের মূল্য কত ছিল? 15 লক্ষ। তার লাইফ টাইম কত ছিল? আয়ুষ্কাল কত ছিল? 5 ইয়ার্স। তাহলে অতএব ডিপ্রিসিয়েশন কত হয়? অবচয় 15 লক্ষ ভাগ হলো 5। তাহলে বছরে কত পাই আমরা ওখানে? 3 লক্ষ। তাহলে 3 লক্ষ এটা হলো 1 বছরে, যেহেতু অঙ্কের তথ্য আমাদের 1 মাসে, যার জন্য আমরা 12 দিয়ে ভাগ দেবো, যার জন্য 12 দিয়ে ভাগ করা রয়েছে। তাহলে আসে কত? 25,000।